সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল দেশের জন্য বৈধ অংশ বাদ যাওয়ার পর বিএনপি মহাসচিব প্রশ্ন করেছেন, ইসরায়েলের সঙ্গে নতুন প্রেম কেন? জবাবে একাধিক মন্ত্রী বলেছেন, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নেই, হবেও না। অন্যদিকে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক কিংবা নমনীয় মনোভাবের প্রসঙ্গটিও আলোচনায় আছে। বিএনপি নেতার মন্তব্য অনুযায়ী বাংলাদেশের অবস্থান কি পরিবর্তন হচ্ছে? এসব নিয়ে আজকের সম্পাদকীয় রাজনৈতিক বিতর্কে ইসরায়েল প্রসঙ্গ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জায়েদুল আহসান পিন্টু, সিনিয়র সাংবাদিক, আছেন মাইনুল আলম, কূটনৈতিক সম্পাদক, দৈনিক ইত্তেফাক। এছাড়া দর্শক, আমরা আশা করছি অনলাইনে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আকমল হোসেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে শনাক্ত শতকরা ৫৯ জেলা বিচ্ছিন্ন করে লকডাউন, স্বাভাবিক রূপে দেশের যোগাযোগ ব্যবস্থা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটেনি ভ্যাপসা গরম। দুর্যোগ প্রকট হবে না আশা মন্ত্রীর, উপকূলে দুর্বল বেড়িবাঁধ বাড়াচ্ছে শঙ্কা। বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় বেগম জিয়া সহ ৯ আসামির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক উপাদান রয়েছে। হাইকোর্টের পর্যবেক্ষণ, ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ সহপাঠীরা। সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন, খতিয়ে দেখছে প্রশাসন। ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশিদের হজের অনুমোদন নিয়ে শঙ্কা। এখনও সৌদি বার্তা পায়নি ধর্ম মন্ত্রণালয়, আবারও টাকা ফেরতের আশ্বাস হবে। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমি প্রথমেই মাইনুল আলম ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যদি দেখছি যে এই ঘটনা গণমাধ্যমে আসার পর পররাষ্ট্রমন্ত্রী যে প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বলছেন যে তিনি আসলে বিষয়টি নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে। তো সেই জায়গাটি যেটি নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে সেখানে গণমাধ্যমে আলোচনা হচ্ছে এবং তারা এক ধরনের স্বস্তিও প্রকাশ করেছেন তাদের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, যে তারা জেনেছেন এবং বাংলাদেশের সাথে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে সেটা নিয়ে তারা আশাবাদীও। তো এই বিষয়টির যখন এরকম একটি আন্তর্জাতিক ব্যাপ্তি রয়েছে এবং তার একটি ফলও রয়েছে, সেখানে পররাষ্ট্রমন্ত্রীকে জানতে হলো খবরটি প্রকাশিত হওয়ার পর এবং সেটি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে, সেটি আসলে আপনি কীভাবে দেখছেন? তার আগে বলি, এই পাসপোর্ট ইস্যুটি আলোচনায় এসছে সম্প্রতি। তার আগে গত 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ পাসপোর্ট চালু করেছে। আমি ব্যক্তিগতভাবে আমার পাসপোর্ট নিয়েছি গত নভেম্বরে। দেখলাম যে ওখানে তাই লেখা আছে, সিল নেই এবং ওপেন। তাহলে ওই শব্দটি, এম্বার্গো শব্দটি তুলে দেওয়া হয়েছে, বাক্যটি। গত নভেম্বর আমি নিয়েছি, তার মানে গত কয়েক মাস ধরেই চলছে। এটা নজরে এসছে ইসরায়েল এবং ফিলিস্তিনি যখন উত্তেজনা, তখন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, উনি এটা একটা টুইট করেছেন। টুইটে বলেছেন, বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন যে বাংলাদেশিদের জন্য ইসরায়েল সফর যে নিষেধাজ্ঞা ছিল সেটা পাসপোর্ট থেকে তুলে দেওয়া হয়েছে। এমন একটি, আশা করি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কে আমরা অগ্রসর হয়েছি, আরও হব। এমন একটি টুইট যেটা ইসরায়েলি গণমাধ্যমে এবং সমমনা রাষ্ট্রগুলোর গণমাধ্যমে এসছে এবং তখন আমাদের নজরে এসছে। আসার পর গতকাল জাস্ট একদিন আগেই এটা আলোচনায় এসছে। তখন পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানতে চেয়েছি, আমি ব্যক্তিগতভাবে অনেক কর্মকর্তাকে জানতে চেয়েছি, তাদের অজ্ঞতায় আমি বুঝেছি তারা জানতো না। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসরায়েলের পররাষ্ট্র দপ্তরের পরে আমাদের পররাষ্ট্র দপ্তর জানলো বিষয়টা, জানলো। আগে জেনেছি ইসরায়েল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের যে বক্তব্যটা, আন্তর্জাতিক মান। এখন আন্তর্জাতিক মানটা কীভাবে নির্ধারিত হবে? পাসপোর্ট যারা যেসব দেশ করেছে এবং যে বিধির আওতায়, যে বাধ্যবাধকতার আওতায় এটা এসছে, অব্লিগেশনের আওতায়, এটা হয়েছে, এটা বলা হচ্ছে। কিন্তু আপনি মনে আছে, আমি 20-25 বছর আগে যখন পাসপোর্ট প্রথম করেছি 90-এর দশকে, তখন ইসরায়েলের সাথে আরেকটি নাম যুক্ত ছিল, তাইওয়ান।
এরও আগে 70-এর দশকে সাউথ আফ্রিকা ছিল। তিনটা দেশ ছিল, ইসরায়েল, তাইওয়ান অ্যান্ড সাউথ আফ্রিকা। এই 3 দেশ ছাড়া এই পাসপোর্ট হোল্ডার বাংলাদেশি নাগরিক যে কোনো দেশ ভ্রমণ করতে পারবেন। সাউথ আফ্রিকার সাথে আমাদের 80-র দশকে কিংবা 90 দশকের শুরুতে কূটনৈতিক সম্পর্ক হয়েছে। ওখানে যখন একটি পরিবর্তন হলো, বড় ধরনের বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবসান ঘটলো, নেলসন ম্যান্ডেলা বেরিয়ে আসলেন। তাইওয়ানের ব্যাপারটা হয়েছে, তাইওয়ানের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু একটা বাণিজ্যিক সম্পর্ক আছে। প্রচুর আমদানি করি আমরা, কিছুটা রপ্তানিও করি। এবং তাইওয়ানের যে বাণিজ্যিক সম্পর্কটা, আমি একটু প্রেক্ষাপটটা বলছি। বাণিজ্যিক সম্পর্কটা হচ্ছে, ঢাকায় কোনো তাইওয়ানের কোনো অফিস নেই। আজ থেকে 15-20 বছর আগে, আমি বলবো 2001 থেকে 6 বিএনপি শাসনামলে তাইওয়ানের একটি ট্রেড অফিস ঢাকায় খোলা হয়েছিল। তখন এই ট্রেড অফিস, জীবন বীমা ভবন দিলকুশাতে, এখান থেকে ব্যবসায়ীদের ভিসা দেওয়া হতো। যখন এটা জানাজানি হলো, চীনের সাথে আমাদের সম্পর্কে বড় ধরনের অবনতি হয় এবং টানাপোড়েন হয়, তখন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাইকে বলতে হয়েছে বাংলাদেশ ওয়ান চায়না পলিসি অনুসরণ করছে এবং বাংলাদেশের কোনো তাইওয়ানের সাথে সম্পর্ক নেই। এটা বলতে হয়েছে সম্পর্ক এগিয়ে নিতে কিংবা বজায় রাখার স্বার্থে বলতে হয়েছে। তারপর তাইওয়ানের যে দিল্লি অফিস, তাইওয়ানের দিল্লিতে একটি ট্রেড অফিস আছে, বাণিজ্যিক অফিস। ওখান থেকে একটি স্পন্সরশিপ বাংলাদেশের কোনো ব্যবসায়ী যদি আনতে পারে, তাহলে অন অ্যারাইভাল ভিসা তাইওয়ানে ভ্রমণ, ব্যবসায়িক কাজে যাওয়ার সুযোগ হয়, যে কোনো কনফারেন্সে যাওয়ার সুযোগ হয়। বাণিজ্যিক বা অন্য বিষয় নিয়ে আলোচনা আমি ছোট্ট করে আমি যেটা আপনাকে কূটনৈতিক জানতে চাই, ইসরায়েল সেটি হচ্ছে প্রসঙ্গে যে, যখন আসবো, আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এটি আগেই জানতো, তাহলে কি বিষয়টি অন্যরকম হওয়ার কোনো সম্ভাবনা ছিল কিনা? যদি এটা জানতো, এখন বলা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অজ্ঞাত কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধারণার বাইরে, জানার বাইরে এটা বলা হচ্ছে। কিন্তু আমি নিশ্চিত যখন এই সিদ্ধান্তটা হয়েছিল, তখন কোনো একটা আন্তর্জাতিক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে এটা হয়েছিল। এখন এককভাবে পাসপোর্ট অধিদপ্তর কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা করতে পারে না, অ্যাজ পার রুলস অফ বিজনেস, অ্যালোকেশন অফ বিজনেস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এটা বলছে না, কিংবা এটা সমন্বয়হীনতার একটা সংকট বলে আমি মনে করি। মারুফ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার এখানে শমশের মবিন চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব এসেছেন। শমশের মবিন চৌধুরী, আপনি যদি আমাদেরকে শুনে থাকেন, তারপরে আমি আপনাকে একটু আবারও বলছি যে বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল দেশের জন্য বৈধ অংশ বাদ দেয়া নিয়ে বিএনপি মহাসচিব তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে ইসরায়েলের সঙ্গে নতুন প্রেম কেন, এবং তিনি এর সাথে বাংলাদেশের মানে ইসরায়েল নীতি বা পররাষ্ট্র নীতির পরিবর্তন হচ্ছে বলেও তিনি হয়। বাংলাদেশের এই পরিবর্তনের কারণে বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতি কিংবা ইসরায়েল সম্পর্কিত যে পররাষ্ট্র নীতি আছে, সেটিতে পরিবর্তন হচ্ছে বলে আপনার মনে হয় কিনা? ধন্যবাদ। না, আমি একমত নই। আমি যেটা শুনলাম, যেহেতু আমার কানেকশন একটু দেরি হয়েছিল, যে বলা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা হয়তো জানতো না। সেটা আমি জানি না। এটা আমি গতকাল আমার সাথে পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথেও কথা হয়েছে, এবং আমি এটা জিজ্ঞেস করিনি আপনারা জানতেন কি জানতেন না, সেটা আমি জিজ্ঞেস করিনি, কারণ আমি ধরে নিয়েছিলাম যে ওনারা জানতেন। কারণ আপনাদের পূর্ববর্তী বক্তা বলছিলেন যেগুলো আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে এইসব, কারণ এটা একটা নীতির ব্যাপার, একটা পররাষ্ট্র নীতি যেখানে জড়িত, এটার একটা প্রতিক্রিয়া থাকতে পারে, বিরূপ বা ইতিবাচক, যেটাই হোক। তো আমি ধরে নিয়েছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে অবগত ছিলেন, কারণ আমি যখন পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করলাম, একটা অনুষ্ঠান ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, উনি বললেন আমরা তো প্রেস রিলিজ দিয়ে পরিষ্কার করে দিয়েছে আমাদের মধ্যপ্রাচ্য নীতির কোনো পরিবর্তন নেই। এবং একই কথা পররাষ্ট্রমন্ত্রী বললেন, তারপরে পরই একই সঙ্গে আমি সব ছিলাম, ওনার বক্তব্য দেখলাম। বিষয়টা আমি যেটা মানে জানতে পারলাম বা শুনতে পাচ্ছি গণমাধ্যমের মাধ্যমে, যে এটা 6 মাস আগের থেকে এটা হয়েছে। এটা যে মানে গতকালকেই হয়েছে বা গত পরশু হয়েছে তা নয়। তো ই পাসপোর্ট করার সময় এটা হয়েছে। এখন এই পরিবর্তনটা কিন্তু অতীতেও আলাপ আলোচনা হয়েছে, ঠিক করে বলতে পারি যে এই জিনিসটা রাখা আদৌ প্রয়োজন আছে কিনা, এটা ইসরায়েলের স্বার্থ না, আদৌ প্রয়োজন আছে কিনা, বিশেষ করে যখন
পাসপোর্টের কথা হচ্ছিল, আমি তখন পররাষ্ট্র সচিব এবং পরে আমি যুক্তরাষ্ট্রে অ্যাম্বাসেডর ছিলাম, তখন এটা আদৌ রাখার প্রয়োজন আছে কি আছে না সেই ধরনের তো কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি, যেহেতু আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকটা করার সুযোগ পাইনি এবং বিএনপি সরকারের মেয়াদও শেষ হয়ে গেছিল। তবে আমার যতটুকু পরিষ্কার মনে আছে যে তৎকালীন বিএনপি সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উনি কিন্তু খুব জোরালো ভাবে ছিলেন যে যদি পাসপোর্টকে আধুনিক পর্যায়ে, তাহলে বিশ্বের কোনো পাসপোর্টে বিষয়টা লেখা নেই যে ভ্যালিড কোন কান্ট্রি। পাসপোর্ট মানি তো ভ্যালিড ফর ট্রাভেল। এখন আপনাকে আপনার বাংলাদেশের পাসপোর্ট তো আমেরিকা যেতে পারে, কিন্তু আমেরিকা সরকার যদি ভিসা না দেয় তাহলে যেতে পারবেন না। পররাষ্ট্রমন্ত্রী আবার বলেছেন যে ইসরায়েলের আমাদের যাওয়ার নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। আমি সেটা মনে করি। তো এখানে আমি যেটা একটু অন্য বক্তব্য আজকে কোন পত্রিকায়, যে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বলেছেন যে এটা করা হবে যাতে বাংলাদেশরা ইসরায়েলে সফর করতে পারে। তো ইসরায়েলের সঙ্গে তো আমাদের কূটনৈতিক সম্পর্কই নেই, তো আপনি সফর কিভাবে করবেন? ইসরায়েলে কোথায় গিয়ে আপনি ভিসা নেবেন, ভিসা দিবে কি দিবে না সেটা তো জানি না। স্যার, যেটি বলা হচ্ছে যে কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণেও, আমি কথাটা আমি যেটা মনে করি যে এই সর্বশেষ যে গাজায় যে ইসরায়েলি আক্রমণ, এই প্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ভাষায় পত্র পাঠিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে, সেখানে কিন্তু বাংলাদেশের ইসরায়েল পন্থী নীতি বা ইসরায়েলের ব্যাপারে নীতি, ফিলিস্তিনের ব্যাপারে আমাদের নীতি, যেটা দীর্ঘদিনের নীতি, শুরু থেকে যেই নীতি, সেটা খুব শক্ত ভাষায় পুনরাবৃত্তি করেছেন এবং এটাও বলেছেন যে আমরা টু নেশন সলিউশন, দুই রাষ্ট্র সলিউশন, যেটা আমরা সবসময় বলে আসছি। এবং এবার প্রধানমন্ত্রী এটা যোগ করেছেন যে পূর্ব জেরুজালেম হবে সেই ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী, যেটা 1970, 71, 72 সাল থেকে আমরা বলে আসছিলাম একই অবস্থা। তো সেই 1972 অবস্থানের কথা কিন্তু এবার প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন তার পত্রে, যে আমরা দুই স্টেট সলিউশন, ইসরায়েল এবং ফিলিস্তিন পাশাপাশি, এবং পূর্ব জেরুজালেম হবে সেই ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী। তো এই প্রধানমন্ত্রীর বার্তাকেই বা এই পত্রটাকে আমি মূল প্রাধান্য দেব। পাসপোর্টে আপনার কি লেখা থাকে, তো আমি এটাও আমি যেটা শুনতে পেরেছি, আমি গবেষণাটা করি, আমি হয়তো আজকে কালকের মধ্যে করবো, বেশ পাকিস্তান এই করেছে, তাদের পাসপোর্ট নাকি এখন আর এক্সেপ্ট রিজাল্ট কথাটা লেখা নেই। তো এটা আমি জানি না, এটা দেখতে হবে। চৌধুরী, আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। আমি পিন্টু ভাই আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে শমশের মবিন চৌধুরী যেটি বলছিলেন যে বিএনপির সময় এই ধরনের একটা চিন্তা ভাবনা চলছিল, আবার বিএনপি মহাসচিবের বক্তব্য আমরা শুনলাম, তো সেটি কি আসলে পুরোটাই রাজনৈতিক একটা অবস্থান নেয়া কিনা? আমার কাছে তো এখন মনে হচ্ছে বিএনপি এই অবস্থানটা নিয়েছে এটা রাজনৈতিক অবস্থান। বিশেষ করে দেখেন, এটা বিএনপি আওয়ামী লীগের বিষয় না বাংলাদেশে। আমার যেটা মনে হয়, বাংলাদেশ তো এই জন্মের পর থেকে ইসরায়েলের ব্যাপারে যেই নীতি এখন পর্যন্ত সেই নীতি বহাল রেখেই চলেছে, তাই না? এর তো নড়চড় করেনি। এখন যেটা এসেছে পাসপোর্টের ব্যাপারে, হ্যাঁ, এটা আমি যদি একটু আলাদা রাখি, দেখবেন যে ইসরায়েলকে বা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খুব কঠিন। কয়েকটা কারণ। প্রথম কারণ যদি ধরেন, এটা ধর্মের একটা কারণ। ওখানে ইহুদি জনগোষ্ঠী 70% মতো ধরেন। এটা বাংলাদেশের মানুষ এর একটা আবেগ আছে এই ইস্যুতে, ধর্মীয় ইস্যুতে। তারপরে যদি ধরেন রাজনৈতিক কারণ, প্যালেস্টাইনকে ইসরায়েল স্বীকৃতি দিচ্ছে না, এই কারণগুলো তো বিদ্যমান। তারপরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, আমি আন্তর্জাতিক রাজনীতির কথা আমি ভুলে যাই, যে মিডল ইস্ট পলিসি কি হবে, আমার ইসরায়েলের সঙ্গে আমার সম্পর্ক কি হবে, প্যালেস্টাইনের সাথে কি হবে না হবে, হ্যাঁ, বা এগুলো যদি ভুলেও আমার দেশের মানুষ কি চায়, এই দেশের মানুষ যা চায় এটাকেও তো অনার করতে হয়। সেটা অনার করতে গেলে আপনি সহজে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করতে পারবেন না। এটা এই অভ্যন্তরীণ আগে আমি বেশি প্রাধান্য দিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে কি
দেখাচ্ছেন। আমি তো মনে করি পাসপোর্টে থাকলে সমস্যা কি? পাসপোর্টে যদি না থাকে যে ইসরায়েলে যাওয়া না যাওয়ার ব্যাপারে বাধা নাই। সরকারের কূটনৈতিক সম্পর্ক নাও থাকতে পারে, রাজনৈতিক সম্পর্ক নাও থাকতে পারে, একজন ব্যক্তি যেতে পারে। এখন যে পাসপোর্টটা হয়েছে, এই পাসপোর্টে তো আপনি আটকাতে পারবেন না। এক সময় যেহেতু আপনি সিল মেরে দিলেন আপনি যেতে পারবেন না, তার মানে সরকারের সিদ্ধান্ত আপনি অমান্য করেছেন, রাষ্ট্রের সিদ্ধান্ত অমান্য করেছেন। এর জন্য বাংলাদেশের 2-1 নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা অতীতে হয়েছে, জেলও খেটেছেন এই দেশে, একজন সাংবাদিকও জেল খেটেছেন, যে ইসরায়েলপন্থী সাংবাদিক। আবার এখন যদি আপনি আমাকে আটকান, যেটা আমি যে শমশের ভাইয়ের সঙ্গে আমি এটা অ্যাড করতে চাই, যে বা মিনিস্টার সাহেব যেটা বলছেন যে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল আছে, এটা কিভাবে বহাল আছে? আপনার একটা সার্কুলার ইস্যু করতে হবে, অথবা এটা সরকার তো আমাকে জানাতে হবে অফিসিয়ালি। আমার পাসপোর্টটা আগে জানাতো তুমি যেতে পারবা না, লেখা থাকছে সব বৈধ। এখন যেহেতু পাসপোর্ট আমার বাধা নাই, আমার পাসপোর্ট সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইসরায়েলকে তো আমরা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি না। রাষ্ট্র হিসাবে আমি তো স্বীকৃতি তাইওয়ানকেও দিচ্ছি না। তাইওয়ানে আমি যাচ্ছি না, আমি তো যাচ্ছি তাইওয়ানে, তাইওয়ানের সঙ্গে তো আমার বাণিজ্য আছে, হচ্ছে না? তো এই যে তাইওয়ান তো আমি অন্য দেশ হয়ে যাচ্ছি, আমি এখান থেকে ভিসা না নিয়ে আমি আরেক জায়গা থেকে আপনার পারমিট নিয়ে যেতে পারছি। আমি ইসরায়েলে যেতে পারছি না, এই দেশে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমি দিল্লিতে গিয়ে ইসরায়েলের ভিসা নিয়ে যেতে পারছি। তো এই জায়গাটাও কিন্তু সরকারের ক্লিয়ার করা, আমি যেতে পারবো কি পারবো না। আমি পাসপোর্ট দিয়ে আমি যেতে পারবো, আমি দিল্লি গেলে আমার পাসপোর্ট আটকাবে কে আটকাবে ভিসা দিতে? ইসরায়েল যদি রাজি হয় ভিসা দিতে, সমস্যাটা কোথায়? কিন্তু এইটা যদি সরকার চায়, ক্লিয়ার করতে হবে যে আমার দেশের নাগরিকরা ইসরায়েল যেতে পারবেন কি পারবেন না। এখন এই জায়গায় আমি যা দেখি, আমার যেটা মনে হয়, এটা কিন্তু আমার ইনফরমেশন না, আপনি আমার জানতে চেয়েছেন, এটা আমার মনে হচ্ছে কিছুটা নীতির পরিবর্তন ঘটেছে। ঠিক আছে, কূটনৈতিক সম্পর্ক সহজে সম্ভব না, রাজনৈতিক সম্পর্ক সম্ভব না, ধীরে ধীরে ম্যান টু ম্যান সম্পর্ক হোক, পিপলস টু পিপল, কেউ গেল হলো, হ্যাঁ ওরাও আসতে পারলো, ব্যবসা বাণিজ্য কিছু হলো, আস্তে 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 জায়গাটা করে নেয়া। এই চিন্তাটা মিডল ইস্টের অনেক রাষ্ট্রের মধ্যে ঢুকেছে না? মিডল ইস্টের আপনার এই যে অনেক আগেই তো আপনার যে এই মিশর আর জর্ডানের সম্পর্ক আছে না, এখন তো সুদানও আপনার সম্পর্ক করবে বলতেছে, আপনার সৌদি আরবও সম্পর্ক করবে, এটাও তো আমরা শুনতেছি, তাই না? একসময় ইরানেরও সম্পর্ক ছিল, যেটা 70 ইরান বন্ধ করে দিয়েছে। আমি বলছি যে সারা পৃথিবীর এই 50 বছর হয়তো অনেক রাষ্ট্র মনে করছে এইটার সমাধান যেহেতু অদূর ভবিষ্যতে হচ্ছে না, তা আস্তে আস্তে সম্পর্কটা গড়ে নেই, এই চিন্তাটা আসতে পারে। সবসময় রিজিড অবস্থান সব জায়গায় সব ইস্যুতে থাকবে এই, বা পৃথিবীর যে মানচিত্রটা আমরা দেখছি এই মানচিত্রটা তো চেঞ্জও হতে পারে, তাই না? আপনাকে ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর আকমল হোসেন স্যার আপনার কাছে আসতে চাই। আপনি শুনছিলেন, আমি আপনার কাছে যেটি জানতে চাই, যেটি পিন্টু ভাই বলছিলেন যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ এরই মধ্যে মানে ইসরায়েল প্রশ্নে তাদের যেই নীতি বা অবস্থান সেটি বদল করেছে। একটি প্রশ্ন আরেকটি হচ্ছে যে তাইওয়ানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু তাদের সাথে মানে অনানুষ্ঠানিক বাণিজ্যিক সম্পর্ক এরই মধ্যে গড়ে উঠেছে। তো সেই ক্ষেত্রে কোনো কোনো বিশ্লেষক সন্দেহ করছেন যে ইসরায়েলের সাথেও কারো কারো এরকম বাণিজ্যিক মানে ইচ্ছা বা উচ্চাভিলাষ থেকেও এটা হয়েছে কিনা সেটা অনেকে সন্দেহ করছেন। আপনি কি মনে করেন? আমি অবশ্য আমার পূর্ববর্তী যে আলোচক তাদের সবার আলোচনা শুনতে পাইনি, কারণ আমি কানেক্টেড হতে দেরি করে ফেলেছি। জি স্যার, আপনি। তবে আমি যেটা মনে করি, আমার পূর্বের যে আলোচক উনি যেটা বলেছিলেন যে আমার এখন তো ইসরায়েলে যেতে বাধা নেই, সেটা আমি কিন্তু আমারও তাই মনে হয়। যেমন তাইওয়ানে আমি নিজেই একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে গিয়েছি, অর্থাৎ তাইওয়ানের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা তাইওয়ানকে স্বীকৃতি দেই। সেই হিসেবে আমি যদি ইসরায়েলে যেতে চাই তাহলে সেটা আমি পারবো। এখন সরকার বলছেন যে আমরা পারবো না, তো পাসপোর্টের আপনাকে কোথাও বাধা দিচ্ছে না, যেমন আগে বাধা থাকতো এখন বাধা নেই, তো সেই দিক দিয়ে তো যাওয়াই যায়। কিন্তু পুরো বিষয়টা কি মানে আমি দুটো পরিপ্রেক্ষিত থেকে বিচার করতে চাই। একটা হচ্ছে যে ধরুন বাংলাদেশের যে সামগ্রিক পররাষ্ট্র নীতি মধ্যপ্রাচ্য অঞ্চলে, সেই পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ আরবদের প্রতি একটা সমর্থন তাদের বাংলাদেশ স্বাধীনতার পর থেকে প্রকাশ করেছে, এবং এটা এখনো অবধি অন্তত সম্পর্কের বেলায় আমরা দেখছি
অব্যাহত আছে। ফিলিস্তিনিদের প্রসঙ্গে আমরা এখনো আমাদের সরকারি পর্যায়ে সমর্থন। তো এই বিষয়টা কার করবে না, সেটা একটা প্রশ্ন। এখন ৭২ সালে একদম বাংলাদেশে স্বীকৃতি দিয়েছে, তখনকার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ মন্ত্রীকে জানিয়েছিলেন স্বীকৃতির কথা, কিন্তু আনুষ্ঠানিক বা সুতরাং এই ধরনের কিন্তু আমরা বলছি আমরা যে তার মানে বাংলাদেশের দর্শকগত সংঘর্ষ যে দিকটি আপনার, আমরা যদি সম্পর্ক করি, আমার ভাই যেটা বললেন থেকে রাষ্ট্রীয়, তাহলে এটা তখন পরিপ্রেক্ষিতে আমি বলবো রিয়াল হচ্ছে যে আপনার বাস্তবতা, আপনার নীতি, মানে এখানে কোনো এবং যে আদর্শগত অবস্থান নেই, যদি রিয়াল পলিটিক্যাল দৃষ্টিতে সাথে সম্পর্ক সেটা করতে পারে। যখন আমরা তৃতীয় দেশের মাধ্যমে ব্যবসা বাণিজ্য, এমনকি আমাদের সশস্ত্র বাহিনী সংগ্রহ করে জানি বা খবর আপনার, কিন্তু বিষয়টা সামরিক হোক, কিন্তু ওই রিয়াল পলিটিক্স, কারণ এখন দেখা মিত্র রাষ্ট্র ছিল তাদের মধ্যে বলবো যে সৌদি আরব তো প্রচ্ছন্ন সহায়তা বা পরোক্ষ যারা ইসরায়েল, তো তারা এই তাদের সেই ত্যাগ করেছে। এখন আমরা বাংলাদেশও যদি এই দিকে যাই, কিন্তু আমি বলবো যে এই অবস্থান ইসরায়েল উল্লেখ থাকছে না, নাগরিকদের মানে যাতায়াত, এটা এই পরস্পর বিরোধী বলে আমি মনে করি। ছোট্ট করে আমি আপনাকে জানতে অবস্থান, মানে কূটনৈতিক অবস্থা একটু সরে এসেছে, নমনীয় হয়েছে এরকম মনে করেন কিনা? অবস্থান তো কিছুটা পরিবর্তন হয়েছে, প্রকাশ্যে আমরা সমর্থনে ফিলিস্তিনিদের আমরা সংহতি জানাই, আমরা কিন্তু অন্যদিক দিয়ে যখন দেশের নাগরিকদের যাওয়ার ক্ষেত্রে বাধা নেই, আমাদের অবস্থা। ধন্যবাদ। করছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম ফারহান, আমি একজন কলাবেজ সিলেট থেকে বলছিলাম। আমি গুণী ব্যক্তিদের প্রতি যথাযথ সম্মান রেখে হচ্ছে সরল কাছে যেটা মনে হয়, আমি যদি বলি শেখ হাসিনা ছাড়া সকল পদকে আমি বয়কট করলাম, এর অর্থ তো এটাই দাঁড়ায় যে অর্থাৎ তিনি তাদেরই সব। এই ক্ষেত্রে আমি এই সকল ভ্যালিড, সকল প্রযোজ্য, ইনডিরেক্টলি কি আপনি স্বীকৃতি দিবেন
ক্রিয়া আছে, যেমন বাংলাদেশ 1971-এর পর যতগুলো রাষ্ট্রের একটি কূটনৈতিক যোগাযোগ নেতৃত্ব পর্যায়ের রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে এক পুরোপুরি আমি মানব না, সমর্থন করব না, এই একটা নামটা তুলে ব্যাপারটা কিংবা শামসুল ভাই হয়েছে দৃশ্যমান পরিস্থিতিতে আমি বাংলাদেশের এক নাগরিক, আগে যে না যাওয়ার যে বিধানটা ছিল না থাকার কি প্রতিক্রিয়াটা যদি কয়েক ঘন্টা আগে উনি নিয়েছেন বাংলাদেশের এই ঘটনা, পাসপোর্ট নামটা তুলে বক্তব্য, এবং এটা গ্রহণযোগ্য না। আমরা এটা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার প্রতিক্রিয়া জানা, একটা প্রতিক্রিয়া এসে গেছে। কথা বলা হচ্ছে যে পাসপোর্ট এবং আমি আমার সিদ্ধান্ত নিয়ে তিনি মন্ত্রী আমাদের অজ্ঞাত, এটা বলাটা বোধহয় এটা তাৎক্ষণিকতা, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারণ এ ধরনের সিদ্ধান্ত দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হুট করে হয় না। হ্যাঁ, ইসরায়েলে আমি যেতে পারবো না, কিন্তু ইসরায়েলে এখন যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে, চেষ্টা করে, কিংবা আমার যদি একজন বন্ধু থাকে ইসরায়েলে, আমার আছে সাংবাদিক বন্ধু আছে, এক সময় একটা আন্তর্জাতিক কনফারেন্সে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, তাহলে আমি যেতে পারবো। এবং মানুষে মানুষে যে যোগাযোগের কথাটা উনি বললেন, হয়তো বিচ্ছিন্নভাবে এককভাবে কেউ যেতে পারবে, কিন্তু পুরো ক্যানভাসে যদি দেখেন যে আরব বিশ্ব তো ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে, আমরা দিব না কেন, কিন্তু বাংলাদেশের অবস্থানটা ভিন্ন। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর থেকে ইয়াসির আরাফাত কিংবা আমাদের বঙ্গবন্ধু যে একটা যেভাবে সিদ্ধান্ত নিয়ে নীতি সমর্থন ছিল না বাংলাদেশ, না এরপর থেকে না মুক্তিযুদ্ধের পর থেকে বলছি, পর থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যে নীতিটা নেওয়া হয়েছে, সব সরকার 50 বছরের প্রতিটি সরকার এটা ধরে রেখেছে, এবং একই অভিন্ন নীতি, অন্তত ইসরায়েল ইস্যুতে, ফিলিস্তিন ইস্যুতে, টু স্টেট পলিসি, টু স্টেট থিওরি যেটা বলা হচ্ছে। তো এখন এই একটা ইস্যুতে ওই নীতির পরিবর্তন হয়েছে এটা বলা যাবে না, কিন্তু প্রশ্নের উদ্রেক হয়েছে, এগুলো মনে করি এগুলো অ্যাড্রেস করা দরকার বলে মনে করি। যে প্রশ্নগুলো এসছে সর্বমহলে, সকল মহলে, আন্তর্জাতিক মহলে। আর ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা যেটা অভিনন্দন জানিয়েছে, এটা আকবরী হোক কিংবা তাদের মতো করে যে অভিনন্দন জানিয়েছে, যার ফলে এটা একটা বৈশ্বিক রূপ পেয়েছে এবং আন্তর্জাতিকভাবে এটা ছড়িয়ে গেছে কথাটা। জি, শামসুল চৌধুরী, আপনার কাছে আসতে চাই। প্রশ্ন হচ্ছে যে যেই প্রশ্নগুলো এখন উঠছে সেই প্রশ্নগুলো এড়ানো যেত কিনা। আরেকটা প্রশ্ন হচ্ছে, যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ সম্পর্ক স্বাভাবিক করা কিংবা একটু আগের অবস্থান পরিবর্তন করছে, তো সেদিকে যদি বাংলাদেশ যায় তাহলে সেটা আসলে কোন দিক থেকে দোষের হবে? না, সেটা তো একটা মৌলিক নীতির পরিবর্তনের কথা আপনি বলছেন। তবে আমি ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের প্রতিক্রিয়ার কথা আমি জানতাম না, আমি দেখিনি। এটা তো একটা নতুন জটিলতা দেখা দিল, বিশেষ করে এই সময়টা। না শামসুর ভাই, শামসুর ভাই, আমি একটু আপনাকে, আপনার আলোচনার সুবিধা হবে, আমি শুনে এসেছি তো ফিলিস্তিনের রাষ্ট্রদূত কি বলছেন, এটা ভুল বুঝাবুঝি হতে পারে। উনি স্পষ্ট করে বলেছেন যে এই সময়ে, মানে ওনার ইংরেজি শব্দটা হলো আপনার দিস ইজ নট দ্য রাইট টাইম, এটা উনি বলতে চেয়েছেন। তো এটাকে রাজনৈতিক সিদ্ধান্তও মনে করছি না। বাংলাদেশ সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে, সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করুন, আর বাংলাদেশের সারা বিশ্ব থেকে এবং বাংলাদেশের অভ্যন্তর থেকে যে পরিমাণ আর্থিক সাহায্য আমরা পাচ্ছি, এটা গুণে শেষ করতে পারছি না, এটা হলো তার বক্তব্যটা। বলছিলাম যে ফিলিস্তিনির রাষ্ট্রদূত যে প্রতিক্রিয়া দিয়েছেন, এটা ফিলিস্তিনির রাষ্ট্রের প্রতিক্রিয়া রাষ্ট্রদূতই তো প্রচার করে। তো তাদের এই সময়টা নিয়ে তাদের বোধহয় মূল প্রশ্ন, বিশেষ করে যখন এই গাজা আক্রমণের সময় বাংলাদেশে
ইসরায়েলের প্রতি একটা বিরূপ, সারা বিশ্বে ইসরায়েলের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া, মানে জনগণের মধ্যে বিশেষ করে। এই ঘটনাটি তো ঘটেছে অন্তত 6 মাস আগে। তো এইটাই বলছি যে এখন হঠাৎ এটা আবার বাইরে আসলো কি করে, মানে এই 6 মাস আগে যে ঘটে থাকে, তা এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে না কেন? যখন ঘটেছিল তখনই কোনো আলোচনা হয়নি। ইসরায়েলের ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কথা থেকে প্রতীয়মান হচ্ছে তার সময়টা নিয়ে তার মূল প্রশ্ন। এই সময়টা যখন গাজায় আক্রমণ চলছে, যখন 200 প্রায় 250 থেকে বেশি ফিলিস্তিনি বাসিন্দা ধ্বংসস্তূপে গাজা দাঁড়িয়ে আছে, এই সময়টাকে কেন বাংলাদেশ সরকার, তবে সময়টা এটা না, সময় তো অনেক আগে ঘটেছে, তো এতদিন সময়টা মানে আপনারা জানতে পারেননি কি করে? আমি সেটা আমার প্রশ্ন, যে আপনারা কি জানতেন না যে এই সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে গেছে, সিদ্ধান্ত কার্যকর হয়ে গেছে? ই পাসপোর্টে এক্সেট বাংলাদেশ কথাটা লেখা নেই। ই পাসপোর্ট তো গতকালকের থেকে শুরু হয়নি, ই পাসপোর্ট আমি যতটুকু জানি যে বেশ কয়েক মাস আগের থেকেই চালু হয়েছে। হয়তো কোভিডের কারণে এটা একটু স্থগিত হয়েছিল, কিন্তু তখন কিন্তু এই আলোচনা কিন্তু সামনে আসেনি। তখন কি আপনারা কেউ জানতেন না বা আমরা কেউ জানতাম না? তাই তো আমি মনে করি। কারণ গাজার ঘটনার পরে কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য খুবই মানে শক্ত, এক শক্ত ভাষায় খুব জোরালোভাবে বক্তব্য দিয়েছেন। তার সত্ত্বেও মনে হচ্ছে যে ফিলিস্তিনি রাষ্ট্রদূত মনক্ষুণ্ণ হয়েছেন এবং হয়তো এই অস্বাভাবিক এখন আক্রান্ত ইসরায়েল দেশ বর্ণবাদের শিকার হচ্ছে, তার দেশে মানুষ হতাহত ঘটনা ঘটছে, তারা কোনো ধরনের স্বাধীনতা, কোনো ধরনের মানে একটা অস্বাভাবিক পরিস্থিতি তারা বাস করছে। তো ঘটনা কিন্তু আজকে ঘটেনি, এটা মানে জনসমক্ষে আগে কেন প্রকাশিত হলো না? আমার প্রশ্নটা সেখানে, আমি সেখানে একটু কনফিউজ। 6 মাস আগে হয়ে থাকলে এখন কেন হঠাৎ এটা নিয়ে মানে সব দিকে আলাপ আলোচনা? এটা তো নতুন নয়। জি, শামসুল চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমাদের পাশেই এখন আমার সাথেই দুজন সাংবাদিক আছেন সিনিয়র। আমি পিন্টু ভাই, আপনার কাছে জানতে চাই, যেটি বলা হচ্ছে যে আমাদের গণমাধ্যম কি এই বিষয়টার মানে স্পর্শকাতরতা বুঝতে পারলো না কিনা, সেটা একটা। আরেকটা বিষয় যেটি জানতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি আজকে মানে তিনি তার যে প্রতিক্রিয়া, সেখানে তিনি ওই রেশো টেনেছেন যে আল জাজিরার যে ডকুমেন্টারিতে সেখানে যে ইসরায়েল থেকে যে আপনার প্রযুক্তি কেনার যে বিষয়, এবং সেটার সাথে উনি বলছেন যে ইসরায়েলের যে প্রযুক্তির যে এক্সিলেন্স, সেটা সারা বিশ্বেই তার খ্যাতি রয়েছে এবং সেটার সাথে একটা সম্পর্ক টেনেছেন। সেদিকে কোনো আপনি সম্পর্ক দেখতে পান কিনা? দেখেন, এই সম্পর্ক যদি টানেন, আপনার প্রথম বিএনপি সরকার, শমশের মবিন চৌধুরী ভাই ভালো বলতে পারবেন, ওই তখন থেকেই কেনাকাটা চলে। 90 দশক থেকেই টেলিকমিউনিকেশনের যন্ত্রপাতি বাংলাদেশ কিনে থার্ড পার্টি হয় ইসরায়েলের। এটা নিয়ে কোনো দিন কেউ আপত্তিও করে নাই, মানে টানা কয়েকটা সরকার এগুলি করে গিয়েছে। এখন এটার সঙ্গে ওটা যদি মিলাতে চান, এটা রাজনৈতিক উদ্দেশ্য, আর কিছু না। তা এটাও তো বলা যায় যে এই আপনার এই 2000 আগের বিএনপির আমলে তো ইসরায়েলি লবিস্টও নিয়োগ করেছিল, মাসে $45,000 দিত। এটা তো ডকুমেন্টস প্রকাশিত হয়েছে, মাসে $45,000 দিচ্ছে যুক্তরাষ্ট্রে আপনার ভাবমূর্তি বাড়াবে, তাই না? মানে ব্রডকাস্টের যে যন্ত্রপাতি, তার 90%ই হচ্ছে আপনার। তো এইগুলো বিশ্বব্যাপী হয়, এটা নতুন কিছু না। ইসরায়েলের একটা জিনিস ইসরায়েল তৈরি করে, ধরেন ওই কোম্পানি মিস্টার এক্স কোম্পানির নাম, সে তৈরি করার পর ধরেন এটা সাউথ কোরিয়া, এটা মিস্টার ওয়াই হয়, আমি সাউথ কোরিয়াতে মিস্টার ওয়াইয়ের জিনিস কিনে আনলাম। এইগুলো ইসরায়েলের যন্ত্রপাতি, আপনি যেগুলি ব্যবহার করছি ইসরায়েলের জিনিস না, তো এইগুলি তো আমরা কিনছি, তো নতুন না। এটাকে এখন রাজনীতির সাথে মিলাতে গেলে এটা আরেক রকম হবে। বিএনপির এখানে একটা সুযোগ, বিএনপি যেহেতু ধর্মভিত্তিক রাজনৈতিক এটাকে একটু প্রাধান্য দেয়, ধর্মীয় দলগুলোকে বা ইসলামী দলগুলোকে, এই ইসরায়েল ইস্যু হলে ধর্মটা এখানে একটা, আমি যেটা শুরুতে বলেছিলাম যে ধর্ম একটা ফ্যাক্টর এখানে, তারপরে আপনার এই যে রাজনীতি, কূটনীতি, 3টা কারণ আছে। তো এই ধর্মের এই কারণটাকে বিএনপি এখানে হাইলাইট করতেছে। এটা একটা বিএনপির এই সুযোগটা নিচ্ছে, তাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে, সেই সুযোগটা নিচ্ছে। এখন সরকার যেহেতু যেই বিষয়টা আসছে সিদ্ধান্ত, এটা কিন্তু 6-7 মাস আগের সিদ্ধান্ত, তবে এখন আবার এটা বাস্তবায়ন করতেছে। তো আলোচনাটা এখন আসতেছে, বিষয়টা হলো এই। তো এখন সিদ্ধান্ত আপনি অনেক আগেই নিতে পারেন, যেটা শমশের মবিন চৌধুরীর সময় সিদ্ধান্ত হওয়ার চেষ্টা হয়েছিল, হয় নাই। কিন্তু সিদ্ধান্ত আমি 1 বছর আগে নিলাম, বাস্তবায়ন যখন হবে তখন তো আলোচনাটা বেশি আসবেই। তারপরে আপনার যখন আপনার ওই যে গাজার এই যে ঘটনাগুলো, তো এটা তো আপনার হটকেকের মতো এখন সেল হবে। তো এই জায়গায় আমি মনে করি যে এই বিএনপি তার রাজনৈতিক যে চিন্তা চেতনা, সেই দিয়ে বিএনপি এটা মাইলেজ নেওয়ার একটা চেষ্টা করবে।
আবার সরকারেরও একটা সুযোগ এই জায়গায় ভালো সুযোগ আছে, আমি মনে করি না বিএনপি সুযোগ নিতে পারে, সরকারও সুযোগ নেয়। হেফাজত যদি আজকে আগের অবস্থানে থাকতো দেখতেন হেফাজত রাস্তাঘাটে নেমে যেত। হেফাজত এখন কোন ঠাসা অবস্থায় আছে, তাই এই ইস্যুটাতেও আপনার হেফাজত ই করতে পারে। আজকেও একজনকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, একের পর এক তারা তো এখন বিপর্যস্ত, মানে যারা এই ইস্যুটাকে গরম করবে, মানে জেনে হোক বুঝে হোক না জেনে হোক, জেনে যে কারণেই হোক, রাজনৈতিক উদ্দেশ্যে যদি এটা করতে চায় তো করতে পারে। তো এই জায়গায় সরকারের একটা ভালো অবস্থান আছে। এখন ইসলামী দলগুলো রাস্তায় ভাবে নামবে না, তো এখন বিএনপি তাদের হয়ে নামবে, ওই যে মুসলিম সেন্টিমেন্টটাকে কাজে লাগাবে। তো সেই জায়গায় আমি মনে করি এইটা সরকারের একটা, যেটা আমি শুরুতে বলছিলাম আবারও বলছি, অবস্থানটা ক্লিয়ার করা দরকার। সরকার একদিকে বলছে যে এই আগের অবস্থানেই আছি, ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল, কিন্তু এইটা আমি অ্যাজ এ সিটিজেন আমার এটা জানার রাইট আছে। তুমি যেটা বিদেশে ইসরায়েলে যেতে আমাকে না করছো, কিসের ভিত্তিতে না করছো? আমি পার্সোনালি ইসরায়েল যেতে চাই, সমস্যাটা কোথায়? আমি ওখানে কনফারেন্সে যেতে চাই, তুমি কূটনৈতিক সম্পর্ক রাখবা না, তুমি রাজনৈতিক সম্পর্ক রাখবা না, কিন্তু তুমি আমাকে পাসপোর্ট দিয়েছো যাওয়ার জন্য, আবার মুখে বলছো, মিনিস্টার সাহেব বলছেন যে যেতে পারবে না। এই অবস্থানগুলো আস্তে আস্তে আমার মনে হয় শুরুতেই ক্লিয়ার করে দেওয়া ভালো, নয়তো এই জল ঘোলা হতে থাকবে। আরেকটা বিষয় আপনি যেটা বলছেন, ওই যে প্রফেসর আকমল স্যারকেও বলছিলেন যে নীতির পরিবর্তন হয়নি সরকারের, এটাও আমি মানতে রাজি না। এটাও একটা নীতি, যে আমি আজকে ইসরায়েল ঢুকতে দিতাম না, এখন সেটা আমি কাগজ থেকে পাসপোর্ট থেকে উঠিয়ে নিলাম, সরিয়ে নিলাম, বলছি যেতে দিব না, কিন্তু আমি তো এটা সরিয়ে নিলাম। এটা তো একটা মেসেজ ইসরায়েলের কাছে পৌঁছেছে, ইসরায়েলের কাছে একটা মেসেজ পৌঁছেছে না, যে বাংলাদেশ নামক রাষ্ট্রটা যে আমাকে গত 50 বছর তার নাগরিকদের ঢুকতে দেয় না, পাসপোর্ট, এই পাসপোর্টটা তো শুধু সারা বিশ্ব এই পাসপোর্ট ঘুরেছে না। আপনি যখন সারা বিশ্বে বিভিন্ন দেশে যান, ওই দেশের মানুষ দেখেছে না ইমিগ্রেশন, যে ওদের পাসপোর্ট এটা লেখা আছে, ওই বার্তাটা তো এখন আর নাই। তো ইসরায়েলের এই প্লাস পয়েন্ট, ইসরায়েল যে কারণে টুইট করে এটা সারা বিশ্বকে জানানোর চেষ্টা করছে, ঠিক তেমনই আপনার ফিলিস্তিনের রাষ্ট্রদূতের মন খারাপ হবে, উনিও একটা রিয়াকশন দিবেন। তো এইগুলি কেন? এই নীতিটা তো কিছুটা স্লাইডলি হলো চেঞ্জ হয়েছে, এটা পক্ষে না ভালো না মন্দ সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি নীতি থেকে একটু সরেছেন। আমি একটু আকমল স্যার আপনার কাছে আসতে চাই, মানে দীর্ঘমেয়াদে এই যে পাসপোর্টের যে পরিবর্তন আসলো, এটির আসলে কি প্রভাব পড়বে? আমি বোধ হয় আকমল স্যারকে হারিয়ে ফেলেছি, সংযোগটা আমি শমশের মোবিন চৌধুরী আপনার কাছে এই প্রশ্ন রাখতে চাই যে এই যে পরিবর্তন, সেটির আসলে আন্তর্জাতিক পর্যায়ে মানে দীর্ঘমেয়াদে বা স্বল্প মেয়াদে কী ধরনের পরিবর্তন বা প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? এখন কিন্তু আমরা আদর্শ ভিত্তিতে আন্তর্জাতিক কূটনীতি বা ভূ রাজনীতি এখন কিন্তু আর নেই। এখন হচ্ছে প্রভাব খাটাবার রাজনীতি। এখানে কিন্তু নীতি আদর্শ বিরাট একটা পরিবর্তন, সেটা পোস্ট আইডিওলজিক্যাল এরা যেটা বলা হয়। এখন দেখেন, মাস 6 আগে বোধহয় মরক্কো, যেটা আল-কুদস কমিটির চেয়ারম্যান, কিন্তু আল-কুদস মানে এই আল-আকসা মসজিদ নিয়ে যে কমিটিটা, ওআইসির যে কমিটি, সেটা কিন্তু চেয়ারম্যান মরক্কো। এবং মরক্কো কয়েক মাস, 1 বছরও হয়নি, ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করেছে এবং লিয়াজন অফিস তেল আভিভ এবং রাবাতে খোলা হবে। সেটা নিয়ে কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া শোনা যায়নি। কারণ বিরূপ প্রতিক্রিয়া কারা করতে পারত? মিশর করতে পারতো, মিশর নিজেই সবচেয়ে আগে ইসরায়েলের সাথে সম্পর্ক করেছে, তুরস্ক করেছে, বাহরাইন, ওমান এরাও করেছে, এবং সৌদি আরেবিয়ার নেপথ্যে তো একটা সম্পর্ক আছে, ইউএই, তাদের সম্পর্কটা ইসরায়েলের সাথে আরো অনেক বেশি নিবিড় হয়েছে। কারণ এখন এলাল ফ্লাইট, মানে ইসরায়েলের যে জাতীয় পতাকাবাহী যে বিমান, বেসামরিক বিমান, সেটা কিন্তু এখন দুবাই এবং আবুধাবিতে রীতিমতো আসা যাওয়া করতে পারছে। ইসরায়েলিরা ইউএইতে আসতে পারছেন, দুবাই রাস্তায় বড় করে আপনি বিজ্ঞাপন দেখবেন, ইসরায়েলে সফর করে পর্যটক হিসাবে এই সুবিধা সেই সুবিধা সব অনেক কিছু আছে। পাশ্চাত্য দেশ তো কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই করবে না, তারা তো হয়তো এটাতে খুশি হবে। তো এখন চীনের সাথে যেটা, আমি যখন চীনে আসি
আমরা বোধহয় শমশের মধুন চৌধুরী আপনাকে সংযোগটা হারিয়ে ফেলেছি। আমি আকমল স্যারকে আমি দেখতে পাচ্ছি যে পেয়েছি। আকমল স্যার, আমি আপনার কাছে আবারও এই প্রশ্নটি জানতে চাচ্ছি যে মানে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিবর্তনটা পাসপোর্টে আসলো সেটি কি ধরনের প্রভাব ফেলবে এবং কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সেটির মোকাবেলায় আসলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন? পররাষ্ট্র মন্ত্রণালয় তো একটা ব্যাখ্যা দিয়েছে, কিন্তু সেই ব্যাখ্যাটা মানে আপনার পরিচ্ছন্ন কোনো ব্যাখ্যা না। মানুষের ভেতরে অনেক প্রশ্ন জন্ম দিচ্ছে বলেই তো আমরা এরকম আলোচনা করছি। তা আমি কিন্তু এই মানে সরকারের এই অবস্থানগত যে পরিবর্তনটি, সেটা আমি বলবো যে হ্যাঁ, অবস্থানগত একটা পরিবর্তন তো হয়েছে। কারণ কি, যে আপনি দেখেন যে আমরা এই এখন সব রাষ্ট্রের জন্য আমাদের পাসপোর্টটা মানে আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা যখন পাসপোর্টটা ব্যবহার করতে পারতাম না, যখন দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান এই সমস্ত দেশে পাসপোর্ট ব্যবহার করা যেত না, সেটার পেছনে রাজনৈতিক কারণ ছিল। মানে আন্তর্জাতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ তখন এগুলোকে, এই সমস্ত দেশকে দূরে রাখতো। কিন্তু ওই সমস্ত দেশের পরিবর্তনের ফলে আমরা এখন ধরুন বাংলাদেশ যেমন এক চীন নীতিতে বিশ্বাস করে, কিন্তু তার ফলে তাইওয়ানের ব্যাপারে তাদের আর কোন রকম বিদ্বেষ নাই, অন্তত সরকারি ভাবে নাই, নাগরিকরা যেতে পারে। দক্ষিণ আফ্রিকার সাথে তো সরকারি ভাবে সম্পর্ক আছে। অন্যদিক দিয়ে ইসরায়েলের ব্যাপারে যখন আবার এই একই রকম যে ইসরায়েলের বিষয় পাসপোর্ট থেকে সে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে, তার মানে আমি বলবো যে সরকারের এটা একটা পরিবর্তন হয়েছে। সরকার চাচ্ছে যে এই যদিও মুখে তারা বলছে যে ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রকারান্তে আমি যেটা বলবো যে রিয়েল পলিটিক্স, যেটাকে আমি বলছিলাম যে আজকে দুনিয়াতে আপনার মতাদর্শগত অবস্থান মানে বলতে গেলে নেই। তো বাংলাদেশ যে ৭২ সালের সংবিধানে যে ধরনের মূল্যবোধ দিয়ে পররাষ্ট্রনীতিতে উল্লেখ করেছে, সেই পররাষ্ট্রনীতি বাংলাদেশের নেই। বাংলাদেশ যদি এখন সেইভাবে ইসরায়েলকেও তাদের মানে এক পর্যায়ে যে ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক তৈরি করে, সেটা বাংলাদেশ করতে পারে। কিন্তু আমার প্রশ্ন যে এই সম্পর্ক করার লাভ ক্ষতিটা কি হবে? মানে আমাদের অর্থনৈতিকভাবে আমরা লাভবান হব কেউ বলতে পারে, কিন্তু আমাদের রাজনৈতিক বিষয়টাও বিবেচনা করা দরকার যে মানুষের সমর্থন, দেশের জনগণের সমর্থন একটা ব্যাপার রয়েছে। এখন কোন রাজনৈতিক শক্তি যদি এটাকে ব্যবহার করতে চায় তার নিজের স্বার্থে, সেটা তো করতেই পারে, কিন্তু সাধারণভাবে এই সিদ্ধান্তকে আমি মনে করি যে মানুষের ভেতরে একটা প্রতিক্রিয়া এবং নেতিবাচক প্রতিক্রিয়াই হবে। সুতরাং এটাকে আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, সরকার তার যে আগের অবস্থান ধরে রাখেন। জি, শমশের চৌধুরী, আমি একটু ছোট্ট করে আপনি জানতে, আমার খুব বেশি সময় নেই, যে মানে লাভ ক্ষতির বিষয়টা মানে কি দেখা যাচ্ছে, মানে এই পরিবর্তনে কি ধরনের লাভ ক্ষতির বাংলাদেশের হবে? না, এই সিদ্ধান্তের কারণে যে আগামী কালকে থেকে ইসরায়েলের সাথে আমাদের একটা বিরাট একটা ব্যবসা বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক তো নেই, কারণ ইসরায়েলকে আমরা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এখনো দিইনি। এবং তবে প্রফেসর আকমল যে কথাটা বলছিলেন যে জনগণের মনে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক, কারণ বিশেষ করে এই গাজার ঘটনার পরে পরেই এই বিষয়টা যখন জনসমক্ষে এসছে, সেটাই স্বীকৃতি রাষ্ট্রীয় স্বীকৃতি যেই নেই, কিন্তু পাসপোর্টের নিষেধাজ্ঞাটা তুলে দেওয়ার কারণে জনগণের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। আন্তর্জাতিক মহলে কিন্তু খুব একটা প্রতিক্রিয়া এদিক সেদিক কেউ দেখবে না। ইসরায়েল এটাকে একটা ব্যবহার করবে, যেটা ইতিমধ্যে তারা করেছে। তারা আরো বড় করে ঘটা করে এটাকে প্রচার করেছে, এবং তারা বলছে আশা করি, কথাটা লক্ষ্য করেন তাদের যে ডেপুটি ফরেন মিনিস্টার বলেছেন, আশা করি এখন বাংলাদেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত করবে। অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি, কারণ কূটনৈতিক প্রতিষ্ঠিত সম্পর্ক না হলে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক কিভাবে করবেন সম্ভব? হয়তো তৃতীয় রাষ্ট্রের মধ্যে দিয়ে এটা সম্ভব। বাংলাদেশি কোনো যদি ব্যবসায়, কিন্তু আমার কথা হচ্ছে প্রফেসর আকমল ইসলাম সম্পূর্ণ একমত, জনগণের মনে কিন্তু একটা বড় ধরনের বিরূপ প্রশ্ন জাগবে যে আমরা কি এত 50 বছরের এই দীর্ঘ নীতি থেকে সরে আসলাম, কিসের জন্য, কার স্বার্থে, কেন সরে আসলাম?
এবং এই সময়টা যখন ফিলিস্তিনিরা হিমশিম খাচ্ছে তাদের দৈনিক জীবনযাত্রা নিয়ে, এই প্রশ্নটা কিন্তু জনগণের মনে জাগবে। এটা এটা নিঃসন্দেহ আপনাকে ধন্যবাদ হবে সত্য। ইমানুয়েল ভাই, যেটা হচ্ছে যে মানে তথ্যমন্ত্রী এবং আপনার পররাষ্ট্রমন্ত্রী দুইজনই কিন্তু বলেছেন যে বঙ্গবন্ধুর যে নীতি ছিল, অবস্থান ছিল, সেখান থেকে বাংলাদেশ সরে আসে। প্রধানমন্ত্রীও তো ওই অবস্থানই না, আছে। সেই নীতি আমরা শুনছি, সেটা দৃশ্যমান এবং এটা বক্তব্য বলা হয়েছে। ব্যাপারটা হচ্ছে কিন্তু মানে সাধারণ মানুষের ক্ষেত্রে যে প্রশ্নটা তৈরি হলো, এটা এড়ানো যেত কিনা? হ্যাঁ, একটি দেশের নীতি কিংবা পররাষ্ট্রনীতি তৈরি হয় জনগণের আকাঙ্ক্ষা, সেন্টিমেন্ট এবং ইচ্ছার প্রেক্ষিতে। যেটা আজ থেকে 50 বছর আগে আমরা এই ফিলিস্তিন পলিসি, দুই রাষ্ট্র যে আমাদের পলিসি, এটা আমরা থিওরি, টু স্টেট সলিউশন, যেটা আমরা করে আসছি। এবং ইসরায়েলকে তো আমরা কখনোই কোনো ধরনের বিন্দুমাত্র স্বীকৃতির প্রশ্নই আসে না। এখন স্বীকৃতি কি দিচ্ছে? এই যে একটা ছোট্ট প্রশ্ন রেখাপাত করছে মানুষের মনে, সাধারণ মানুষের মনে, এটা বোধহয় অ্যাড্রেস করা দরকার। আর আপনি জানতে ছিলেন যে মানুষ কীভাবে এটা নেবে, তাই না? এটাই তো, কীভাবে নেবে মানে প্রতিক্রিয়াগুলো হচ্ছে। বৈশ্বিক কোনো প্রতিক্রিয়াকে আমি গুরুত্ব দিই না, কিংবা প্রতিক্রিয়া হবেও না। ভারত কিংবা অন্যান্য দেশ যে যা বলে, যার মতো করে নীতিটা তৈরি করে, কিন্তু মানুষের মনটাকে ওইভাবে, মানুষ 16-17 কোটি মানুষের যে সেন্টিমেন্ট এবং মন এবং দীর্ঘদিনের যে নীতি, সেটাকে আপনাকে ধারণ একদমই করা দরকার। সময় নেই। কিন্তু আমি যদি একটু মানে এই যে মুসলিম বিশ্বের যে অনেক অনেক দেশ, তারা যে অবস্থান থেকে সরে আসছে, এইটার পেছনে আসলে কারণটা কি? এটা তো যেমন তার ব্যবসায়িক কি যে স্বার্থ এত আছে। এত বড় বড় কথা বলে তারা এটা ব্যবসায়িক স্বার্থ আছে, তারপরে মার্কিন পলিসি আছে। মার্কিন ঘেঁষা যারা, তারা এক রকমের, ট্রাম্প থাকলে তো আরেক রকমের পরিস্থিতি হতো মিডল ইস্টে, তাই না? শুনেন, এইটা মানে অন্য বিশ্বের কথা ভুলে যাই, যে এই আলোচনাটা এখানে হলো, এটা যদি কনক্লুশনে আনেন, এইটাই অবস্থান, বাংলাদেশেরও অবস্থান এইটাই, যে যতই আপনি দেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং জনমতের কথা চিন্তা করে অদূর ভবিষ্যতে, আমার মনে হয় না, এটা আওয়ামী লীগ বিএনপির বলে না, যে সরকারি ক্ষমতায় আসুক, অদূর ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, এইটা মনে করার কোনো কারণ নাই। হতে পারে এইটা দিয়ে শুরু করলেন 10 বছর, 15 বছর, 20 বছর পর গিয়ে আপনি, এই যে আমরা আমাদের ধরেন, আমাদের বয়স যারা ধরেন 50-এর কোটায়, আমরা তো সেই ছোটবেলা থেকেই টিভিতে দেখে আসতেছি আপনার এই প্যালেস্টাইনের সেই যুদ্ধ, তাই না? আমাদের ভিতরে যে একটা চিত্র তৈরি হয়ে গেছে প্যালেস্টাইন নিয়ে, এই চিত্রটা যদি আস্তে আস্তে উল্টাতে চান, অনেক সময় লাগবে। তারপরে গিয়ে আপনি হয়তো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারবেন। এর আগে হয়তো বাংলাদেশে কোনো দল এই ভুলটা করবে না, ঝুঁকিটা নেবে না। মার্কিন নতুন প্রশাসনও কি তার অবস্থান পরিবর্তন করলো কিনা, যে মানে টু স্টেট যে সলিউশনের তারা কথা বলছেন? না, সেটা তো হচ্ছে জাতিসংঘের আগের রেজলিউশন, 1967-এর আগের যে রেজলিউশন, সেটা আবার অন্য ইস্যু। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে, যেটা তো আমি আবার বলতে চাই যে কোনো পরিবর্তন হবে কিনা, কিংবা এই পরিবর্তন মানে দৃশ্যমান পরিবর্তন, আবার কোনো পরিবর্তন না। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে, দিল্লি থেকে বাংলাদেশের কোনো পাসপোর্টধারী নাগরিক যদি ইসরায়েল যায় এবং ঘুরে আসে, কিংবা যে কোনো প্রয়োজনে সেমিনার, সিম্পোজিয়াম যায়, এবং ব্যবসাও ধরে নিলাম যাচ্ছে, হ্যাঁ, তো সেটা তো আপনি আটকানোর, আইনগতভাবে আটকানোর কোনো সুযোগ নাই। এবং এই নীতিটা বাস্তবায়ন হওয়ার কোনো, নীতিটা ভঙ্গ হচ্ছে, আমাদের যে নীতি, এটা ভঙ্গ হবে যদি কেউ যায়। সুতরাং আপনার বৈধ কোনো ইনস্ট্রুমেন্ট সরকারের কাছে নাই, আমাদের বাংলাদেশিদের কাছে নাই, যেটা আমরা যাওয়া বন্ধ রাখতে পারি, এই নীতিটা ধরে রাখতে পারি। এটা উঠে গেল আর কি, এই পাসপোর্টের মাধ্যমে। এটা একটা ধাপ হলো। ওই যে সুদূর প্রসারী চিন্তা করে আপনি যদি আগান, 10-15 বছর পর আস্তে 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 সিচুয়েশন চেঞ্জ হবে, মানুষের যাতায়াত যদি বাড়ে, এক সময় হয়তো এই সম্পর্ক গড়ার চিন্তা আসতেই পারে, তাই না? সারা সব জায়গায় যখন সম্পর্ক হচ্ছে, প্রজন্মের পর প্রজন্ম যখন আসবে, সেই ব্যাপারটা। পিন্টু, মাইরুল আলম, শামসুর চৌধুরী এবং অধ্যাপক ডক্টর আকমল হোসেন, আপনাদের চারজনকেই ধন্যবাদ আমাদের আলোচনায় আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।